আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আমরা আজকে করব হলো 9C চ্যাপ্টার। আমরা লাস্ট দিন 9B শেষ করছিলাম, আজকে 9C চ্যাপ্টার আমরা করব। তো এখান থেকে কিছু অঙ্ক মোটামুটি চেষ্টা করব সব অঙ্কই করতে। তো যেগুলো অঙ্ক তোমরা বুঝতে পারবা না বা যেগুলো করতে পারবা না, আটকে যাবা, সেগুলো আমাকে পরে জানিও, আমি সেগুলো করে দিব। তো আমরা সম্ভবত প্রথম দিন এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করছিলাম। তো যে অঙ্কটা করছিলাম ওই অঙ্কটা ছিল এরকম। তোমরা একটু সাথে বই রাখো, বইটা কাজে লাগবে এখন। যেহেতু আজকে আমি বোর্ডে ক্লাস নিচ্ছি না, কাজেই বইটা সাথে রাখলে একটু ভালো হবে। তো আমরা মনে হয় প্রথম দিন করছিলাম হচ্ছে 1-এর 4 নাম্বার অঙ্কটা, 1-এর 4। আচ্ছা, এখানে যদি লেখা বুঝতে না পারো সমস্যা নেই, আমি এখানকার যা যা লিখতেছি এগুলো সব আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, এখানে 1-এর 4-এ বলা হয়েছিল যে 4.5 সেকেন্ড যাবৎ সমবেগে খাড়া উপরের দিকে উঠবার পরে একটি বেলুন থেকে একটি ভারী বস্তু পড়ে গেল। যদি বস্তুটি 7 সেকেন্ড পর ভূমিতে পড়ে তবে বেলুনের গতিবেগ এবং কত উচ্চতা থেকে পড়েছিল তা নির্ণয় করো। মানে জিনিসটা ছিল এরকম আর কি, অনেকটা, যে এটা ছিল ভূমি, এটার এইচ উচ্চতা থেকে, মনে করলাম একটু উচ্চতা হলো এইচ, এই মানটা আমি জানি না, এই এইচ উচ্চতায় একটা বেলুন ভূমি থেকে এইচ উচ্চতায় ওঠার পরে এখান থেকে একটা ভারী বস্তু ঠেলে ফেলে দেওয়া হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে মনে করো। তো যেই মুহূর্তে বস্তুটাকে ফেলে দেওয়া হচ্ছিল সেই মুহূর্তেও তো বেলুনটা কিছুটা উপরে উঠছিল, অর্থাৎ যে মুহূর্তে আমি ফেলে দেওয়ার চেষ্টা করতেছি সেই মুহূর্তেও বেলুনটা একটু একটু উপরে উঠতেছে। তো তার মানে যে বস্তুটা পড়ে গেছে সেটা আসলে একটু এইভাবে করে পড়ছে, এইভাবে করে ভূমির দিকে পড়ছে। তাহলে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে যে সূত্র আমার ব্যবহার করা উচিত আমি সেই সূত্রটাই ব্যবহার করব। তো প্রথমে আমি ফার্স্টে একটু লিখি, দেওয়া আছে আমাদের প্রথমে দেওয়া ছিল সময়, তাহলে একটু লিখি, দেওয়া আছে বেলুনের এইচ উচ্চতায় ওঠার সময় ইকুয়াল টু 4.5 সেকেন্ড এবং বস্তুটি মাটিতে পড়ার সময়, এটাও আমার দেওয়া ছিল 7 সেকেন্ড। আচ্ছা, এখন আমি একটু ধরি দুইটা জিনিস চাওয়া হয়েছে, বেলুনের গতিবেগ আর কত উচ্চতা থেকে পড়েছিল। তাহলে আমি ফার্স্টে দুইটা জিনিসই ধরি বেলুনের গতিবেগ ইকুয়াল টু ইউ মিটার পার সেকেন্ড, আর উচ্চতা ইকুয়াল টু এইচ মিটার। আচ্ছা, এখন বেলুনের গতি তো সমবেগ, বেলুনের বেগ, নৌকার বেগ, প্লেনের বেগ, এগুলো সমবেগ, এটা আমরা জানি। তাহলে এখন এস ইকুয়াল টু ভিটি সূত্রানুসারে বেলুনের ক্ষেত্রে আমরা কি পাই একটু দেখি। এস ইকুয়াল টু ভিটি সূত্রানুসারে, এই সূত্রানুসারে তাহলে আমি পাচ্ছি এস এর মান তো এইচ আর ভি এর মান তো ইউ ধরা হয়েছে, ইউ ইন্টু টি এর মান হলো বেলুনের উপরে ওঠার সময়, তার মানে 4.5 সেকেন্ড। তাহলে এটাকে আমি একটু ইন্টু চিহ্ন দিয়ে 4.5 লিখলাম। তাহলে এটাকে আমি একটু সাইডে ভাবে লিখতে পারি, এইচ ইকুয়াল টু 4.5 ইউ, এতটুকু লিখে রাখলাম। এটাকে আমি একটু 1 নং দিয়ে রাখলাম, এটা আমার পরে কাজে লাগবে। আবার যেহেতু উচ্চতাকে আমি এইচ ধরে নিছি, এই যে উচ্চতাটাকে যেহেতু আমি এইচ ধরে নিছি, কাজে আমার এখানে এইচ এর সূত্রটাও অ্যাপ্লাই করতে হবে। তবে দেখো বস্তুটা কিন্তু এভাবে করে পড়তেছে, একটু উপরের দিকে যে নিচে পড়তেছিল। তাহলে এই ক্ষেত্রে এইচ এর সূত্র হবে এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো আমি একটা কাজ করব, ইউ এর মান তো কত জানি না, টি এর মান জানা আছে, বস্তুটা পড়ার ক্ষেত্রে টি এর মান হলো যে 7 সেকেন্ড। তাহলে এই এইচ এর মানটা এখান থেকে একটু বসাই দিই, 4.5 ইউ ইকুয়াল টু মাইনাস টি এর মান 7 বসাই দিই, কারণ এটা বস্তু পড়তেছিল সেই সময়। তাহলে 7 ইউ প্লাস হাফ ইন্টু জি এর মান 9.8 আর টি স্কোয়ার মানে 7 স্কোয়ার 7×7=49। তাহলে 4.5 ইউ ছিল প্লাস 7 ইউটাকে ইউগুলোকে এক পাশে করলাম, আর ইকুয়াল টু এ পাশে তাহলে কত আসে, এ পাশে 2 এর সাথে এটা গুণ করলে আসবে 4.9
4.9 এর সাথে আমরা এটা গুণ করব, এই যে এই 49 গুণ করব। তো ক্যালকুলেটারে এটা গুণ করলে আমি ক্যালকুলেটারে গুণ করলে পাবো দশমিক আছে 240.1 পাবো, আর এখানে 7 আর 4 11 হয়ে যায়, তাহলে ইউ এর মান আসতেছে, উপরে তো পাইছিলাম 240.1 আর নিচে আসতেছে হচ্ছে 11.5। আচ্ছা, তাহলে টোটালটা কত আসতেছে? ইউ এর মান আমি কাটাকাটি করলে, অর্থাৎ ক্যালকুলেটারে যেহেতু দশমিক আছে, ক্যালকুলেটারে এটা হিসাব করলে আমি পেয়ে যাব 20.88 মিটার পার সেকেন্ড। এটা হলো বেলুনের গতিবেগ, এটা হলো প্রথম অ্যান্সার। আর পরে আমাকে বলছিল যে বস্তুটি কত উচ্চতা থেকে পড়েছিল, মানে এইচ এর মানটাও আমার লাগবে। এই দেখো 1 নং দিয়ে রাখছি, এখানে আমি ইউ এর মানটা বসাই দিই, তাহলে আমি এইচ এর মান পেয়ে যাব। তাহলে লিখি 1 নং থেকে পাই। আচ্ছা, 1 নং থেকে আমি তাহলে পাচ্ছি, জাস্ট মানটা বসাই দিই, এইচ ইকুয়াল টু 4.5 ইন্টু 20.88। আচ্ছা, 4.5 এর সাথে এটা আমরা ক্যালকুলেটারে গুণ করব, ক্যালকুলেটারে গুণ করলে পাবো হচ্ছে 93.96 মিটার, যেহেতু উচ্চতা। এই হলো আমার দ্বিতীয় অ্যান্সার। আচ্ছা, তো এটা ছিল আমার প্রথম অঙ্ক। এরপরে চলে যাই আমি পরবর্তী অঙ্কে। আমরা একটু করব আজকে 2 নাম্বার। 2 নাম্বারের 1 এবং 2 এই দুইটা সেম অঙ্ক, তো আমি 2 এর 2 করব। 2 এর 1 নাম্বারটা আমি হিন্টস দিয়ে দিব। তো ফার্স্টে আমি একটু চলে যাই, প্রথমে আমি চলে যাচ্ছি 2 এর 2। তো সহজটা দিয়ে বুঝাই, 2 এর 2-তে দুইটা জিনিস চাইছে, তো এই জন্য আমি এটাতে একটু যাচ্ছি। আচ্ছা, 2 এর 2-তে বলা হয়েছে একটি শূন্য কূপ থেকে একটি শূন্য কূপে একটি পাথরখণ্ড ফেলা হলো এবং 3.5 সেকেন্ড পরে পাথরখণ্ডটি কূপের তলদেশে পতনের শব্দ শোনা গেল। শব্দের বেগ 327, শব্দের বেগ 327 মিটার পার সেকেন্ড এবং জি ইকুয়াল টু এত হলে কূপের গভীরতা কত? আচ্ছা, কূপের গভীরতা চাওয়া হয়েছে, তো কূপের গভীরতাকে আমি এইচ ধরে নিব। ঠিক আছে, কূপের গভীরতাকে এইচ ধরার জন্য আমি এখানে কি কি ইনফরমেশন আমার হাতে আছে একটু দেখি। একটা শূন্য কূপে একটা পাথর ফেলা হচ্ছিল, পাথরটা ফেলার সময় পাথরটা উপর থেকে নিচে পড়ছে, পড়ে তলদেশে শব্দ সৃষ্টি করছে, সেই শব্দটা আবার উপরে আসছে, তো এই টোটাল সময়টা লাগছে হচ্ছে 3.5 সেকেন্ড। আর শব্দের বেগ দিয়ে দিছে, শব্দের বেগ হচ্ছে 327 মিটার পার সেকেন্ড। যদি তাই হয় তাহলে এইচ এর মানটা কত, অর্থাৎ কূপের গভীরতাটা কত? তো এখানে আমার দেখা যাচ্ছে যে শূন্যকূপে একটা পাথরখণ্ড ফেলা হচ্ছে, তো শূন্যকূপে যদি একটা পাথরখণ্ড ফেলা হয় তাহলে এটার সাধারণত কোনো আদিবেগ থাকবে না, আদিবেগটা শূন্য হয়ে যাবে। তো আমরা একটা চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। এখানে একটা চিত্র আঁকি, ধরলাম এটা সেই শূন্যকূপ আর এটা হলো কূপের উপরের অংশ, একটু ডট ডট দিয়ে দিই। তো এখান থেকে একটা পাথরখণ্ড ফেলা হয়েছে, তো এইটুকের উচ্চতা ধরলাম এইচ। পাথরখণ্ড ফেলা হলে সেটা প্রথমে পাথরখণ্ডটা একটু অন্য কালার দিয়ে দেখাই। পাথরখণ্ডটা প্রথমে নিচে পতিত হবে, নিচে পতিত হওয়ার পর ধরলাম নিচে পতিত হওয়ার সময় হলো t1, তারপর সে আবার নিচে পতিত হওয়ার পর শব্দ সৃষ্টি করে, সেই শব্দ আবার উপরে যাবে, এই উপরে যাবে শব্দটা, শব্দ উপরে যাওয়ার সময় আমি ধরলাম t2। তো এখানে তাহলে বলছে যে শব্দের বেগটা কত, মানে শব্দের বেগ আমাকে 327 বলে দিছে। শব্দের বেগটা যদি 327 হয় তাহলে এই উচ্চতার মানটা কত সেটা আমাকে বের করতে হবে। তো আমরা এখন কিভাবে বের করতে পারি? আমরা ফার্স্টেই ধরে নিব যে কূপের গভীরতা। আচ্ছা, আবার কোশ্চেনটা আরেকটু ক্লিয়ার করি। একটা কূপ আছে, কূপের গভীরতা মানে কূপের কতটা গভীর সেটা আমি ধরে নিলাম এইচ, উচ্চতা মনে করো এটা। এখন উপর থেকে একটা পাথরখণ্ড ফেলে দিব, পাথরখণ্ডটা নিচে আসবে, নিচে এসে সব পতনের শব্দ সৃষ্টি করবে, সেই শব্দ আমার কানে আসবে, সেইটুক সময় বলছে 3.5 সেকেন্ড, এতটুক সময়। তো যদি 3.5 সেকেন্ড হয় তাহলে শব্দের বেগ 327 হলে কূপের গভীরতা কত এটা বলছে আমাকে। তো ফার্স্টেই আমি যেটা করব সেটা হচ্ছে ধরে নিব কূপের গভীরতা এইচ। আর আরেকটা জিনিস ধরে নিব, সেটা হচ্ছে পাথরটা নিচে পড়তে t1 সময় লাগতেছে, আর শব্দ সৃষ্টি হয়ে সেই শব্দ উপরে যেতে t2 সময় লাগতেছে। তার মানে t1 প্লাস t2 এই দুইটা যোগ করে আমি যে সময় পাবো সেটা হচ্ছে 3.57, অর্থাৎ পতনের শব্দ শুনতে পাওয়ার সময়।
আচ্ছা, তাহলে আমরা একটু ফার্স্টে ধরে নিই, ধরি কূপের গভীরতা, ধরি কূপের গভীরতা ইকুয়াল টু এইচ। শব্দ, আচ্ছা পাথরের কথাটা আগে লিখি। পাথরখণ্ড নিচে পড়ার সময়, নিচে পড়ার সময় ইকুয়াল টু T1। শব্দ উপরে আসার সময়, শব্দ উপরে আসার সময় ইকুয়াল টু T2। অতএব T1 প্লাস T2 ইকুয়াল টু 3.5 সেকেন্ড, এটা দেওয়া ছিল। তো এখান থেকে আমি যে কোনো একটা মান বের করে রাখি, আমি T2 এর মানটা বের করে রাখি। T2 ইকুয়াল টু 3.5 মাইনাস T1। আচ্ছা, T2 এর মানটা বের করলাম, এটা শব্দের সাথে ক্যালকুলেশন করতে হবে, এই জন্য এই মানটা দরকার হবে, তাই এটা বের করে রাখলাম। আচ্ছা, আবার এইচ উচ্চতা যেহেতু দেওয়া আছে, তাহলে এইচ উচ্চতার সূত্র তো আমি জানি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। তো এখানে এফ এর মান জি, আর ইউ এর মান কোনো থাকবে না, ইউ এর মান শূন্য হবে, কারণ পাথরটা ছেড়ে দেওয়া হয়েছে, নিক্ষেপ করা হয়নি। ছেড়ে দেওয়া হইলে এটার আদিবেগ শূন্য। আর উচ্চতা তো দেওয়াই আছে, আর সময় তো আমি ধরেই নিছি যে উপর থেকে নিচে পড়তে T1 সময় লাগবে। তাহলে লিখি আবার এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, আচ্ছা T1 প্লাস হাফ জি T1 স্কোয়ার। তো প্রথমে এইটুকের মান 0 হয়ে যাবে, তাহলে আমি পাচ্ছি এইচ এর মান আসলো হাফ জি T1 স্কোয়ার। আচ্ছা, এইটুক মান আমি রেখে দিই, সর্বোচ্চ আমি এইটার মান 9.8 বসাইতে পারি, এটা আমার পরে কাজে লাগবে, এখন কোনো ক্যালকুলেশন করা যাবে না। ইনটু T1 স্কোয়ার, এভাবে আমি রেখে দিলাম, এটা 1 নং দিলাম। কূপের গভীরতা এইচ এর মান বের হইছে এটা, তার মানে T1 এর মানটা বের করতে পারলে আমি এইচ এর মানটা বের করতে পারবো। আচ্ছা, আবার শব্দের বেগ, আমরা তো জানি শব্দের বেগটা সমবেগ, শব্দের বেগ সমবেগ বলে এস ইকুয়াল টু ভিটি সূত্রানুসারে, সরাসরি আমি এস ইকুয়াল টু ভিটি লিখতেছি। এস এর মান এখানে এইচ ইকুয়াল টু ভি, ভি এর মান কত, শব্দের বেগ ভি এর মান আমাকে দিয়ে দিয়েছে 327, তাহলে 327 দিলাম, ইনটু শব্দ উপরে যেতে ভিটি, শব্দ উপরে যেতে সময় লাগতেছে T2 দিলাম। আচ্ছা, এই যে T2, দেখো T2 এর মানটা এখানে দেওয়া আছে, তাহলে আমি একটা কাজ করি, এইচ এর মান এখান থেকে বসাই দিই। এইচ ইকুয়াল টু এখানে এটা ছিল, তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু T1 স্কোয়ার দিলাম, আর এখানে 327 ছিল, 327 ইন্টু T2 দিলাম। আচ্ছা, T2 এর মানটা একটু বসাই দিই, তাহলে একটু ভালো হয়। আমি এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানটা বসাই দিই, 3.5 মাইনাস T1, তাহলে 3.5 মাইনাস T1। আচ্ছা, তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করলে এখন T1 এর মানটা আমি পাবো। তো এখানে আমি কি পাচ্ছি, প্রথমত এটাকে ক্যালকুলেশন করলে হাফ 327, একটা কাজ করব 9.8 এটা রেখে দিই, 9.8 T1 স্কোয়ার রেখে দিই, এই 2কে এটার সাথে গুণ করব এবং এটার সাথে গুণ করে একবারে ভিতরে গুণ করে দিব। তাহলে আমি একসাথে কাজ করে দিচ্ছি, 2 দিয়ে গুণ করে ভিতরে গুণ করে দিচ্ছি, 7 × 14, 5 আর 6, এটা আসবে 6, তাহলে এটার সাথে T1 আর এটাকে ক্যালকুলেটরে 3.5, আচ্ছা এটাকে ক্যালকুলেটরে হিসাব করলে আসতেছে হচ্ছে 289, অর্থাৎ 2কে এটার সাথে গুণ করে, প্রথমে এটার সাথে গুণ করবো, এটা পাইছি, তারপর এটার সাথে গুণ করবো, এটা পাইছি। আচ্ছা, তারপর এটাকে দেখা যাচ্ছে যে আমি যদি এই টার্মগুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে একটা দ্বিঘাতের আকৃতি হয়, তাহলে আমি এটাকে একটু দ্বিঘাতের আকৃতি বানাই, 9.8 T1 স্কোয়ার মাইনাস প্লাস বানাই দিই 654 T1 মাইনাস 2289 ইকুয়াল টু 0। আচ্ছা, তো দশমিক থেকে গেছে, দশমিক থেকে গেলে আমরা এটাকে একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য 100 দ্বারা গুণ করে দিব। আচ্ছা, 9.8
2 ঘর নেই, 2 ঘর নিলে একটু সুবিধা হবে মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমি এটাকে দিলাম, এখন নিয়ে নিই 9.81 না মান, আমি 9. এখানে যেহেতু 100 দ্বারা গুণ করব, 10 দিয়ে গুণ করলেও হবে, তাহলে আমি এটাকে লিখতে পারি 100 দ্বারা গুণ করি 981, সেখানে আমি 9.81 নেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানেও 9.81 নেই। আমাদের মনে হয় প্রশ্নে 9.81ই নিতে বলছে, ঠিক আছে, এই জন্য আমি 9.8 নিলাম। আমাদের এখানে 9.8 নিয়েছিলাম, আমাদের প্রশ্নে বলেই দিয়েছে 9.81 নিতে, তো ওই জন্য আমি এক্সট্রা সংখ্যাটা বাড়াই নিলাম। আচ্ছা, তাহলে এখানে আমি t1 স্কোয়ার 100 দ্বারা গুণ করছি, দশমিক চলে গেছে, তাহলে এগুলাতে 2টা করে এক্সট্রা শূন্য আসবে, t1 মাইনাস 228900 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমি এটাকে কিছু সংখ্যা দিয়ে মনে হয় ভাগ করতে পারবো। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটরে হিসাব করি, এখান থেকে আসবে হচ্ছে 327 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমি একটু দেখাই, 327 দ্বারা সবগুলোকে ভাগ করা যায়। ভাগ করলে এখানে প্রথমে আসবে 3t স্কোয়ার t1 স্কোয়ার, তারপর প্লাস 200t মাইনাস 700 ইকুয়াল টু 0। তো এটাকে এখন মিডল টার্ম করব, 3 7 21, এখানে আসলে 2100 আছে, 2100, আর এখানে তাহলে আছে হচ্ছে 200 বানাইতে হবে, তাহলে 2100 না, তাহলে 210 গুণন 10 2100, আবার 10 বিয়োগ হইলে 200 হয়ে যায়। আচ্ছা, এখানে বিয়োগ আছে, তাহলে ঠিক আছে, আমি এটাকে লিখতে পারি 3t1 স্কোয়ার প্লাস 210 t1, এগুলো t1 ছিল, t1 মাইনাস 200 আছে, তাহলে 10 t1 দিতে হবে মাইনাস 700 ইকুয়াল টু 0। তাহলে কমন যাচ্ছে হচ্ছে 3t, আর এই পাশ থেকে 10 কমন যাচ্ছে, তাহলে মিলে আমি একবারে লিখে দিই 3t মাইনাস 10 একটা, আর 3 7, 3 এখানে আসে 7, 3 7 21, আর এখানে আসে 70। আচ্ছা, অবশিষ্ট থাকে হচ্ছে t প্লাস 70। তাহলে ফাইনালি যা যা পাইলাম টোটালটা লিখলাম ইকুয়াল টু 0। তো দেখো, এখান থেকে এই যে t প্লাস 70, এইটার মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ এখান থেকে t এর মানটা ঋণাত্মক আসবে, এগুলো t1 এর মানটা ঋণাত্মক আসবে। তো t1 এর মান সময় তো ঋণাত্মক হতে পারে না, তাহলে এই মানটা আমাকে নিতে হবে। তাহলে আমি লিখব অতএব t1 প্লাস 70 নট ইকুয়াল টু 0। পাশে লিখি, নিচে না লিখে পরের পৃষ্ঠায় না যে t এর মানটা এখানে বের করে দিই। অতএব 3t1 মাইনাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে আমি t1 এর মান পাচ্ছি 10/3। আচ্ছা, এই t এর মানটা এখন শুধু 1 নং এ বসাই দিলে আমার h এর মানটা বের হয়ে যাবে। আচ্ছা, এই হলো এই পৃষ্ঠার টোটাল ছিল। আমি আরেকটা পৃষ্ঠা, পরের পৃষ্ঠায় যাচ্ছি। তাহলে আমরা t1 এর মান একে বসিয়ে, আচ্ছা, 1 নাম্বারটা ছিল h ইকুয়াল টু হাফ ইন্টু 9.81, তাহলে h ইকুয়াল টু হাফ ইন্টু 9.81 ইন্টু t1 স্কোয়ার ছিল, তার মানে 10/3 হোল স্কোয়ার। তাহলে এটাকে একটু ক্যালকুলেটারে আমরা একটু হিসাব করি। ক্যালকুলেটারে হিসাব করলে টোটাল মানটা আসতেছে 54.5 এইচ মিটার। এই হলো আমার কূপের গভীরতা। আর যেহেতু দশমিক আসছে, কাজে আমরা এটাকে প্রায় লিখে দেব। আচ্ছা, এবার এইটার অনুকরণে, এটা আমি 2 নাম্বারটা করছি, এটার অনুকরণে একদম সেম অঙ্ক হচ্ছে তোমার 2 এর 1। তো 2 এর 1 এটা তোমরা পড়লেই বুঝতে পারবা, এখানেও সময়কে 2 ভাগে ভাগ করে নিতে হবে। তো এই অঙ্কটায় আমি আর যাব না, একটু হিন্টস দিয়ে দিই। 2 এর 1 নাম্বারে বলছে, 2 এর 1 নাম্বারে দেখো একটা জিনিস আগেই বলে দিছে, সেটা হচ্ছে 19.6 মিটার বেগে কূপের তলদেশে পতিত হয়। অর্থাৎ সিচুয়েশনটা সেম, একটা মানে এখানে এক্সট্রাভাবে বেগ দেওয়া আছে, যে বেগটা আগে দেওয়া ছিল না।
আগের অঙ্কে দেওয়া ছিল না। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে এই যে একটা কূপ, এই কূপের এটা হলো ভূমি, এই উপরের অংশ থেকে একটা পাথরের টুকরাকে ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে তার মানে আদিবেগ 0। আর এটা নিচে পড়তে এই যে এইভাবে করে যে নিচে পড়ছে, নিচে পড়ে যে শব্দ সৃষ্টি হয়েছে, এই শব্দ সৃষ্টি হওয়ার সময় এটার শেষ বেগ ছিল 19.6 মিটার পার সেকেন্ড। এই শেষ বেগটা আগে দেওয়া ছিল না, এখন দেওয়া আছে। তারপর বলছে যে এটা উপরে উঠবে, এই শব্দ সৃষ্টি হয়ে যে শব্দ উপরে উঠবে, উপরে উঠে মানে পাথর নিচে পড়বে, তারপর শব্দ সৃষ্টি করে শব্দ উপরে যাবে, এইটার টোটাল সময়টা লাগবে হচ্ছে 2 সমস্ত 35/2, মানে এটা লাগবে, এই সময়টা লাগবে এত সেকেন্ড। তাও শব্দের বেগটা নির্ণয় করতে বলছে, আগে শব্দের বেগ দেওয়া ছিল। কূপের গভীরতা, কূপের উচ্চতা নির্ণয় করতে বলছিল, আর এখানে কূপের উচ্চতার ব্যাপারে কিছুই বলা হয় নাই, শুধু শব্দের বেগ নির্ণয় করতে বলা হয়েছে। শব্দ তো আমরা জানি S=VT। তো আমাকে করতে হবে কি, শব্দ উপরে ওঠার সময়টা মানে T1 সময় তো নিচে পড়ে পাথর, T2 সময় উপরে যায়, এই T2 এর মানটা আমার শুধু জানতে হবে, তাহলে আমি শব্দের বেগটা বের করতে পারবো। আর এইচ এর মানটা আমাকে একটু বের করতে হবে। এইচ এর মানটা তো ইজিলি বের করা যাবে, এইচ এর মান বের করতে সমস্যা হবে না। এইচ এর মান বের করে আমরা ওই যে S=VT সূত্রে শুধু বসাই দিব। তো এটা আমি একটু জাস্ট হিন্টস দিয়ে দিই। এখানে আমার যেটা দেওয়া আছে হচ্ছে শেষ বেগ বা পতনের বেগ, পাথরের শেষ বেগ আর কি, এটা দেওয়া আছে হচ্ছে আমি দেখতে পাচ্ছি 19.6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর কিছু কি, আরেকটা জিনিস মনে হয় সময় দেওয়া আছে টি। আচ্ছা, যে টিটা দেওয়া আছে এটা হচ্ছে T1 প্লাস T2, দুইটা মিলে দেওয়া আছে 2/35/2, এটা দেওয়া ছিল। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো, যেহেতু শেষ বেগ দেওয়া আছে, শেষ বেগে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্টে আমি এইচ এর মান বের করার জন্য v² প্লাস 2gh এটা একটু ব্যবহার করব। তো এখানে ভি এর মানটা আমার দেওয়া আছে, এই জন্য আমি v² এর সূত্রে চলে গেছি। তো এখান থেকে v² আছে, তার মানে শেষ বেগ 19.6 হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান তো 0, কারণ ছেড়ে দিছে পাথরটা, আর সাথে শুধু 2gh থাকবে, 2 ইন্টু জি এর মান 9.8, এখানে আর 8 ব্যবহার না করলেও চলবে, আর সাথে এইচ এর মানটা আমার বের করতে হবে, মানে কূপের গভীরতা বের হবে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে টোটাল এইচ এর মানটা পাবো। এইচ এর মান দেখা যাচ্ছে এখান থেকে 19.6ই আসবে ক্যালকুলেশন করলে। আচ্ছা, এরপরে এইচ এর মান তো বের হয়ে গেছে, এখন শব্দের বেগ ধরবো। শব্দের বেগ ধরার জন্য T2 এর মানটা আমার একটু বের করা দরকার। আচ্ছা, T2 এর মান বের করার জন্য আমাকে একটু শেষ বেগের ভি এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমি T1 এর মানটা পাবো। তাহলে লিখবো আবার v = u প্লাস ft মানে gt। তো প্রথম দিকে তো এটা পড়তে সময় লাগছে T1, এটা পাথরের পতনটা হিসাব করতেছি। তাহলে শেষ বেগটা কিন্তু দেওয়া ছিল, শেষ বেগ দেওয়া ছিল 19.6, ইউ এর মান তো ছিল 0, আর জি মানে 9.8, আর T1 মানে T1 এর মানটাই আমি বের করব। তো এখান থেকে T1 এর মান আসতেছে, ক্যালকুলেশন করলে 19.6, এটা 2 আসবে, ভাগ করলে 2 আসবে। আচ্ছা, তো T1 এর মান যদি আমি 2 পাই, তাহলে এই সমীকরণ থেকে আমি T2 এর মান বের করতে পারবো। অতএব T2 = বের করে ফেলবা এইটা -2, অর্থাৎ 2 সমস্ত 2/35/2 -2। তো এটাকে আমরা সমস্ত ভগ্নাংশ থেকে পূর্ণ ভগ্নাংশ বানাবো, বানাই ক্যালকুলেশন করলে আমি পাবো 35 × 70 72, তাহলে 70 2 আসে, 2/35 আসে এত সেকেন্ড। এবার শেষ অংশটা নিব S=VT সূত্রানুসারে। S মানে তো H, আর ভিটা আমাকে নির্ণয় করতে হবে, আর টি মানে হলো এটা T2 ইন্টু 2/35 সেকেন্ড। আচ্ছা, আর এইচ এর মানে যে এখানে দেওয়া আছে, তাহলে এখান থেকে জাস্ট 19.6 বসাবো ইকুয়াল টু ভি ইন্টু 2/35। তারপর তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে ভি কত সেটা বের করবা, যা আসবে সেটাই হবে আমার অ্যান্সার। একদম ইজি অঙ্ক। আচ্ছা, এবার আমি একটু চলে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ অঙ্কতে। অঙ্কটা হচ্ছে
মাঝখানে এগুলো দরকার নেই আপাতত। 3-এর 2 নাম্বার, 3-এর 2 নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কি বলছে একটু দেখি। বলছে একটি কণাকে ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। টি সেকেন্ড পরে একই বিন্দু থেকে একই বেগে অপর একটি কণাকে একই দিকে নিক্ষেপ করা হলো। প্রমাণ করো যে এরা এত উচ্চতায় মিলিত হবে। এত উচ্চতায় মিলিত হবে বলছে, তার মানে আমাকে ধরে নিতে হবে যে এরা এইচ উচ্চতায় মিলিত হবে। এই এইচ উচ্চতার এইচ এর মানটা আমাকে দিয়ে দিছে। আচ্ছা, তো এখানে আসলে কি করতে বলছে সেটা আমরা একটু দেখি এবার। আমাদের এখানে বলছে যে একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছিল খাড়া উপরের দিকে, এটা ভূমি, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। তো নিক্ষেপ করার পরে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে। তো নিক্ষেপ করার পরে মনে করো যে এটা টি সময়ে এই জায়গায় আসছে, আমি ধরে নিলাম। তো টি সময় যদি এই জায়গায় আসে, তাহলে ঠিক এই সময়, অর্থাৎ এটা টি সময় এইটুকু আসার পরে, এটাকে আমি টি দিলাম, টি সময় এইটুকু আসার পরে এই ভূমি থেকে আরেকটা বস্তু নিক্ষেপ করা হয়েছে। তো দেখো এটা এইদিকে আসছে, উপরে উঠছে, এখান থেকে তখন আরেকটা বস্তু নিক্ষেপ করছে। তাহলে এই নিচের দ্বিতীয় বস্তুটা উপরে উঠতে উঠতে এটা আরেকটু উপরে উঠবে না, এটা, আর এটাও আরেকটু উপরে উঠবে, এটাও উপরে উঠতে থাকবে, এটাও আরেকটু উপরে উঠবে, এটাও উপরে উঠতে থাকবে। মানে ফলাফলটা এরকম হবে যে এটাও আরেকটু উপরে উঠে শেষ পর্যন্ত পড়ে এইটুক আসবে, এইটুক। ততক্ষণে এই দ্বিতীয় বস্তুটা এই জায়গায় উঠে আসবে, যে জায়গা থেকে মানে এই বস্তু যেখানে থাকা অবস্থায় দ্বিতীয় বস্তুটা ছাড়া হয়েছিল। তো এই একই লেভেলটা যখন চলে আসবে, তখন কত উচ্চতায় তারা একসাথে হইল সেই উচ্চতাটা আমাকে নির্ণয় করতে হবে। এই এইচ উচ্চতাটা আমাকে নির্ণয় করে দেখাইতে হবে। এটাই হলো আমার কাজ। তো আমি একটা কাজ করি, আমি ধরলাম, এটা তো আমি ধরেই নিছি যে এখান থেকে এইটুক, প্রথম বস্তুর এখান থেকে এইটুক উঠতে টি সময় লাগতেছে। আবার প্রথম বস্তুটারই দ্বিতীয় বস্তুর সাথে মিলিত হওয়ার জন্য এতটুক ঘুরে আসতে ধরলাম টি1 সময় লাগতেছে। তাহলে দেখো তো, প্রথম দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে আমি হিসাব করতে পারি যে দ্বিতীয় বস্তুটা টি সময়ে একটুক আসছে, আর প্রথম বস্তুটা টি প্লাস টি1 সময় দ্বিতীয় বস্তুর সাথে মিলিত হয়েছে। এটা আমি বলতে পারি। আবার খেয়াল করো, বলছি যে প্রথম বস্তুটা যখন টি সময় এতটুকু আসছে, তখন দ্বিতীয় বস্তু ছাড়া হয়েছে। তাহলে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর সাথে একসাথে হওয়ার জন্য, এই উচ্চতা একসাথে হওয়ার জন্য টি দূরত্ব অতিক্রম তো করছেই, টি পরিমাণ সময়, আরও এতটুক দূরত্ব অতিক্রম করে এসে টি1 সময় এতটুক দূরত্ব অতিক্রম করে এসে তারপর দ্বিতীয় বস্তুর সাথে মিলিত হয়েছে। তার মানে প্রথম বস্তুর জন্য টোটাল টি প্লাস টি1 সময় লাগছে। আর দ্বিতীয় বস্তুর জন্য কত সময় লাগছে? দ্বিতীয় বস্তুর জন্য এটা টি1 সময় লাগছে, কারণ টি সময়টা কিন্তু প্রথম বস্তুর সময়। এই যে এখানে টি লিখছে, এটা প্রথম বস্তুর সময়, অর্থাৎ প্রথম বস্তুটা টি সময় এতটুকু গেছিল, তারপর টি1 সময় এতটুকু আসছে, তারপর দ্বিতীয় বস্তুর সাথে মিলিত হয়েছে। তার মানে দ্বিতীয় বস্তুটা ছাড়ার পর এটা এইটুকু পর্যন্ত উঠতে টি1 সময় লাগছে। আচ্ছা, এবার তাহলে আমরা যেহেতু এইচ দেওয়া আছে এবং আদিবেগ ইউ বলে দিছে, একই আদিবেগ, দুইটার আদিবেগ একই থাকবে, তাহলে আমরা সরাসরি এইচ এর সূত্র ব্যবহার করব। তাহলে আমরা ফার্স্টে ধরি দ্বিতীয় বস্তুটা দিয়ে আমরা শুরু করি। দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে আমার সময় লাগতেছে টি1। তাহলে ধরি দ্বিতীয় কণাটি, মনে হয় বইতে কণা লিখছে, দ্বিতীয় কণাটি ছোড়ার টি1 সময় পরে প্রথম বস্তুর সাথে মিলিত হয়। অতএব h = ut1 উপরে যাচ্ছে, তাহলে -12 g(t1)²। এটাকে একটু 1 নং দিয়ে রাখি, এটা পরে লাগবে। আবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে মিলিত হওয়ার সময় t প্লাস t1। দ্বিতীয় বস্তু তো এটাই লিখছি, এটা প্রথম বস্তুর ক্ষেত্রে সময় t প্লাস, এটাকে আমরা t ধরছিলাম আর ওটাকে ধরছিলাম t1। t প্লাস t1 হলে সময় t প্লাস t1 হলে
এখান থেকে সূত্র h ইকুয়াল টু ইউ টি, টি মানে হলো টি প্লাস টি ওয়ান মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে টি প্লাস টি ওয়ান হোল স্কোয়ার। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হলো এইখান থেকে এই যে 1 নাম্বার থেকে এইচ এর মানটা এখানে একটু বসাই দিব। বসাই দিলে আমি টি অথবা টি ওয়ান যে কোনো একটা মান বের করতে পারবো। যেহেতু 1 নং দিয়ে কাজ করব, আমি টি ওয়ানের মান বের করব। তাহলে আমি একটু মান বসাই দিই, ইউ টি ওয়ান মাইনাস হাফ জি টি ওয়ান স্কোয়ার, আর এ পাশে গুণ করে দিই ইউ টি প্লাস ইউ টি ওয়ান মাইনাস, এটাকে ফার্স্টে আমরা হোল স্কোয়ারের সূত্রে ভাঙি। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ইউ টি ওয়ান মাইনাস হাফ জি টি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ইউ টি প্লাস ইউ টি ওয়ান মাইনাস, এটা গুণ করে দিই হাফ জি টি স্কোয়ার, এটা মাইনাস টু টু কাটা যাবে, জি টি টি ওয়ান এটাও মাইনাস হয়ে যাবে এবং হয়ে যাবে হাফ জি টি ওয়ান স্কোয়ার। আচ্ছা, দুই পাশ থেকে মনে হয় অনেক কিছু কাটাকাটি যায়। প্রথমত ইউ টি ওয়ান কাটাকাটি যায়, আমি একটু এটা দিয়ে দেখাই। ইউ টি ওয়ান কাটাকাটি যায়, হাফ জি টি ওয়ান স্কোয়ার এই দুইটা কাটাকাটি যায়, তাহলে এটা 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 এই তিনটা থাকে। তো আমি যেহেতু 1 নং এ টি এর মান বসাইতে চাচ্ছি, তাহলে টি ওয়ান 1 নং এ তো টি ওয়ান আছে, টি ওয়ানের মান বের করব। তাহলে টি ওয়ান আছে শুধু এই জায়গাটায়, আর কোথাও নাই। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে লিখি জি টি টি ওয়ান ইকুয়াল টু ইউটি আর এদিকে মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা ছিল। তাহলে আমি একবারে লসাগু করে যদি বসাইতে চাই, তাহলে এটা লসাগু করে বসাইলে পাশেই লিখে দিই টি ওয়ানের মানটা আসতেছে এখান থেকে জিটি ভাগ হবে, তার মানে নিচে আসবে একটা টি, অবশ্য কাটাও যায়, একটা টি কাটা যাবে, জি জি ভাগ হবে, তাহলে টু আর জি আসবে, আর এখান থেকে আসবে টু ইউ মাইনাস জিটি। এখান থেকে টি কমন নিলে এই টি এর সাথে কাটাকাটি যায়, একটা টি কমে গেছে। টি ওয়ানের মান 1 নং এ বসাই, টি ওয়ানের মান 1 এ বসিয়ে, তাহলে টি ওয়ানের মান 1 এ বসিয়ে আমি পাচ্ছি এইচ ইকুয়াল টু, এইচ মানে হলো ওই মিলিত হওয়ার উচ্চতা। আচ্ছা, এইচ ইকুয়াল টু ইউ ইন্টু টু ইউ মাইনাস জিটি বাই টু জি মাইনাস হাফ জি টি ওয়ান স্কোয়ার, তার মানে এখানে যা আসবে এটার হোল স্কোয়ার, টু ইউ মাইনাস জিটি বাই টু জি পুরাটার হোল স্কোয়ার। আচ্ছা, একটু সাইড থেকে লিখি এবার এইচ ইকুয়াল টু, এখান থেকে তো তোমার কোনো কিছু কাটাকাটি যায় না, ইউটা ভিতরে বরং গুণ হয়ে যায়, তাহলে এখানে আমরা ইউটাকে ভিতরে গুণ করে দিই, আর টু ইউ স্কোয়ার মাইনাস ইউ জিটি ডিভাইডেড বাই টু জি, আর মাইনাস এখানে কিছুই কাটাকাটি যায় না, হোল স্কোয়ারের জন্য 2 হয়ে যায় 4, আর এই 2 এর সাথে গুণ হয়ে নিচে হয়ে যায় 8, তো জি হোল স্কোয়ারের জন্য হয়ে যায় জি স্কোয়ার, আবার এই যে এখানে একটা জি আছে, একটা জি কাটা যায়, তাহলে 8g শুধু জি হয়। এবার উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারের সূত্রে ভেঙে যাই, এবং একটা জি তো কাটা গেছে, মাইনাসের জন্য এখন চিহ্ন চেঞ্জ করব না, এটা লসাগু করলে পরে চিহ্ন চেঞ্জ করব, তাহলে হোল স্কোয়ারে ভেঙে দিই, 4u স্কোয়ার মাইনাস 2 2 4 4u gt প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। এবার লসাগু করে দিই একটু, লসাগু তো অবশ্যই 8g হবে, তাহলে জি তো এখানে আসে, তাহলে এখান থেকে আসবে 4, 4 2 8, 8u স্কোয়ার মাইনাস 4u gt মাইনাস, এবার এ পাশের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, 4u স্কোয়ার প্লাস 4u gt মাইনাস হয়ে যাবে, এটা জি স্কোয়ার টি স্কোয়ার হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছি নিচে তো 8g হচ্ছে, 8u স্কোয়ার মাইনাস 4u স্কোয়ার, তাহলে 4u স্কোয়ার থাকে, আর 4u gt কাটা যায়, মাইনাস জি স্কোয়ার টি স্কোয়ার থাকে। আচ্ছা, এটাই হলো আমার প্রমাণ।
এইচ উচ্চতায় মিলিত হওয়ার অংশটা আমি বের করলাম। আচ্ছা, এটা একটা মোটামুটি আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। এটার পরে আমরা এখন চলে যাব আরেকটা অঙ্কে। তো তোমাদের কাছে বই থাকলে একটু দেখো, আমরা একটু 4-এর 1 করব এখন। 4-এর 1 প্রথমে আমি প্রশ্নটা বলতেছি। বলা হয়েছে যে এটা একদম সহজ অঙ্ক। বলা হয়েছে যে ভূমি থেকে এই এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে বিস্ফোরিত হলো। রকেটের প্রক্ষেপ বিন্দু এবং তা থেকে ভূমি বরাবর x মিটার দূরে ভূমিতে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তাদের অন্তর হলো এত। দেখাও যে শব্দের গতিবেগ এত হবে। শব্দের গতিবেগ তার মানে এটা আসলে ভি এর মান চাইছে, ঠিক আছে। তো প্রশ্নে আসলে কি বলছে সেটা আমরা ফার্স্টে একটু বুঝি। প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে যে মনে করো এটা ভূমি, এটা ভূমি। ভূমির এখানে এ বিন্দু থেকে একটা রকেটকে নিক্ষেপ করা হয়েছে। রকেট তো অবশ্যই এরকম সোজাভাবে উড়বে, খাড়া উপরের দিকে উঠবে। তো রকেটটা মনে করো এই পর্যন্ত উঠতে পারছে, এটা বি বিন্দু ধরলাম। বি হলো রকেটের সর্বোচ্চ উচ্চতা। এ পর্যন্ত উঠে সে বিস্ফোরিত হয়েছে। তো বিস্ফোরিত হইলে এইটুক উচ্চতা, সর্বোচ্চ উচ্চতার মান আমাকে দিয়ে দিচ্ছে বইতে। তো বিস্ফোরিত হইলে বিস্ফোরণের শব্দ এই যেখান থেকে এই রকেটটা উড্ডয়ন করছিল মানে উঠছিল সেখানেও শোনা যাবে। আবার এই নিক্ষেপ বিন্দু থেকে এক্স দূরত্ব, নিক্ষেপ বিন্দু থেকে এক্স দূরত্বে অপর একটি বিন্দু সি, এই দূরত্বেও শোনা যাবে। তো শব্দের বেগ নির্ণয় করতে হবে আমাকে, ঠিক আছে। আমাকে বলছে যে এই বি বিন্দু থেকে শব্দ এই বিন্দুতে আসতে যেই সময় লাগবে, ধরলাম এটা T1, এবং বি বিন্দু থেকে শব্দ সি বিন্দুতে আসতে যেই সময় লাগবে, ধরলাম এটা T2। এই দুইটা সময়ের অন্তর মানে বিয়োগফল আমাকে বলে দিছে 1/n। যদি তাই হয়ে থাকে তাহলে শব্দের বেগ নির্ণয় করো। তো এখানে আমি দুইটা সূত্র আমরা একটু এক্সট্রাভাবে জেনে নিই। আমি প্রথমে একটু সূত্র লিখতেছি, এই সূত্রটা আগে বলা হয় নাই। একটা হলো সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা সূত্র এটা হবে u²/2g। অর্থাৎ কোনো বস্তুকে আমি যদি খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে এটা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র হইল, বস্তুটার সর্বোচ্চ উচ্চতা হইল এটা। আরেকটা হলো বিচরণকাল। বিচরণকাল মানে সর্বোচ্চ উচ্চতায় সে যাবে আবার সর্বোচ্চ উচ্চতা থেকে নেমে আসবে, এই টোটাল বিচরণকাল লাগবে। বিচরণকালের সূত্র হচ্ছে 2u/g। আচ্ছা, এই দুইটা সূত্র একটু জেনে রাখবা, এই দুইটা সূত্র আমাদের একটু লাগবে, এটা একটু আলাদা করে মার্ক করে রাখলাম। আচ্ছা, তো আমাকে বলছে যে রকেটটা সর্বোচ্চ উচ্চতায় যায় বিস্ফোরিত হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতা সূত্র তো আমি এটা জানি, তাহলে এটা দিয়ে আমি কাজ শুরু করতে পারি। তাহলে ফার্স্টে আমরা লিখি, দেওয়া আছে রকেটের সর্বোচ্চ উচ্চতা, রকেটের সর্বোচ্চ উচ্চতা ইকুয়াল টু √2। আচ্ছা, এটা কি সর্বোচ্চ উচ্চতা ছিল? এক মিনিট, এটা মনে হয় বেগ ছিল। ভূমিতে এত মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা ঠিকই আছে, বেগ ছিল, বেগের মানটা বসাই দিই। আমার বেগের মান বলা ছিল 2g/, আর ডিভাইডেড বাই, যেহেতু ইউ এর মান এটা ছিল, হোল স্কোয়ার দিলাম, আর ডিভাইডেড বাই সূত্রে আছে 2g। আচ্ছা, তাহলে রকেটের সর্বোচ্চ উচ্চতা হলো u²/2g ছিল। ইউ এর মান তো আমার দেওয়া ছিল, এই জন্য ইউ এর মান বসাই দিলাম, আর 2g নিচে ছিল এই যে সূত্র অনুযায়ী। তাহলে আমি ক্যালকুলেশন করে পাচ্ছি √r² কাটা যায়, 2g এগুলো কাটা যায়, y আসে, সর্বোচ্চ উচ্চতা এসে y কিন্তু ab এর মান, ঠিক আছে। তাহলে আমি একটু ইকুয়াল টু ab লিখে রাখি। আচ্ছা, আবার AC = x, এটা বইতে দেওয়াই ছিল। আবার AC = x। অতএব ABC সমকোণী ত্রিভুজে BC এর মানটা বের করি। ABC সমকোণী ত্রিভুজে BC² এটুকের মান তাহলে আমি পেয়ে গেছি y। আচ্ছা, BC² = AB² + AC²। তাহলে BC এর মান কত আসে? BC এর মান আসে √2
ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা লিখলেই হবে। আচ্ছা, এখন শব্দ এখানে আসবে, এখানেও যাবে। তো আমাকে বলছে শব্দ যে দুই বিন্দুতে পৌঁছাবে, এই দুই বিন্দুতে পৌঁছানোর সময়ের অন্তর হইল 1/n, এটা আমাকে বইতে বলে দিছে। তাহলে শব্দ তো সমবেগে যায়, তাহলে s = vt এদিকেও হবে এদিকেও হবে। তাহলে এখন আমরা শব্দের বেগটা হিসাব করে নিই। আবার বিস্ফোরণের শব্দ, বিস্ফোরণের শব্দ এ ও সি বিন্দুতে যেতে t1 ও t2 সময় লাগলে s = vt সূত্রানুসারে আচ্ছা, s = vt সূত্রানুসারে প্রথমে ab এর ক্ষেত্রে নির্ণয় করি। s মানে হইল y, আর v শব্দের বেগ তো আমি জানি না, v ধরে নিলাম, আর t মানে t1। তাহলে এখান থেকে আমি t1 এর মান বের করি, এটা আসবে y/v। এবং এবার bc এর ক্ষেত্রে নির্ণয় করি। bc দূরত্ব এই যে বের করছি এত, তার মানে এবার √, এটা হইল আমার s y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার = vt মানে vt2। তাহলে এখান থেকে আমি t2 এর মান পাচ্ছি √, এটা একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ভি। এখন আমাকে প্রশ্নে বলে দিছে প্রশ্ন মতে t1 মাইনাস t2 এটা হইল 1/n। তো এখন t1 আর t2 এর মধ্যে কোনটা বড় হবে এটা আমাকে একটু ডিসাইড করতে হবে। এই সময়টা কাছে, এই সময়টা দূরে, তাহলে এই সময়টা একটু বেশি হবে, তার মানে এই t2 এর মানটা বেশি হবে। তাহলে t2 মাইনাস t1 করতে হবে আমাকে। তাহলে প্রশ্ন মতে, মানে যেন মাইনাস না আসে, এই জন্য এই কাজটা করতে হবে। প্রশ্ন মতে t2 মাইনাস t1 = 1/n। এখান থেকেই আমার শব্দের বেগ বের হয়ে যাবে। তাহলে t2 এর মান ছিল √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ভি, মাইনাস t1 এর মান ছিল y/v = 1/n। তাহলে লসাগু করে দিই। লসাগু করলে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস y = 1/n প্রমাণ হয়ে গেছে প্রায়। অতএব v এখানে নেই, n গুণ করে দিই, n × √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস y। অতএব শব্দের বেগ নির্ণয়, শব্দের বেগ v = এই অংশটা n × √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস y। এই হলো আমার উত্তর না প্রমাণ। আচ্ছা, এই ছিল হচ্ছে আমার 4-এর 1 নম্বর অঙ্কটা। এটা একটা মোটামুটি গুরুত্বপূর্ণই অঙ্ক। আচ্ছা, এবার আমি একটু চলে যাব 4-এর 3 নম্বর অঙ্কে। 4-এর 3 নম্বরে a b c 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক একসাথে প্রমাণ করে ফেলবো আমরা। আচ্ছা, চলে যাচ্ছি 4-এর 3। তো বলছে যে h মিটার গভীর একটি কুয়ায় একটি পাথরখণ্ড ছেড়ে দিলে t সেকেন্ডে পরে এটি কুয়ার তলদেশে পতনের শব্দ শোনা গেল। শব্দের গতিবেগ v হলে প্রমাণ করো। আচ্ছা, মোটামুটি আগের মতোই অঙ্ক। এই যে একটা কুয়া, বলা হয়েছে কুয়ার গভীরতা h, এটা আমার প্রশ্নে বলে দিছে একটি পাথরখণ্ড উপর থেকে ছেড়ে দিতে হবে। এটি ছেড়ে দেওয়ার t সেকেন্ড পরে কুয়ার তলদেশের পতনের শব্দ শোনা গেল। তার মানে t হচ্ছে t1 আর t2 এর সমষ্টি। t1 হলো পাথরখণ্ড নিচে নামার সময়, আর t2 হলো শব্দ সৃষ্টি হয়ে শব্দ উপরে যাওয়ার সময়। এই টোটাল হলো t। তো আরেকবার দেখে নেই, বলছে পাথরখণ্ড ছেড়ে দিলে t সেকেন্ড পরে কুয়ার তলদেশে পতনের শব্দ শোনা গেল। তার মানে ছেড়ে দেওয়ার পরে t সেকেন্ড পরে শব্দ শোনা যাবে। আচ্ছা, তার মানে আমাকে এখানে যেটা করতে হবে, t1 এবং t2 দুইটার মান একটু আলাদা করে আমাকে বের করে নিতে হবে। t1 এর মান আর t2 এর মান আমি বের করে তারপর দুইটা যোগ বিয়োগ করে আমি দেখব যে আমার প্রমাণগুলো আসে কিনা। এটাই হলো কাজ। আমার কাজটা একদম সহজ। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। ফার্স্টে আমরা লিখি যে দেওয়া আছে কুয়ার গভীরতা = h। শব্দ
শোনার সময় ইকুয়াল টু টি ধরি পাথর কুয়ার তলদেশে যাওয়ার সময় ইকুয়াল টু টি1 শব্দ উপরে আসার সময় এটা ধরলাম টি2। আচ্ছা, তো প্রথমটা হিসাব করি। এখন প্রথমে পাথর ছেড়ে দেওয়া হইল, এটা এইচ উচ্চতা, নিচে পড়লো, তাহলে এইচ ইকুয়াল টু ইউ টি1 প্লাস হাফ জি টি1 স্কোয়ার। তাহলে ইউ এর মান তো 0, কারণ স্থির অবস্থা থেকে পড়ছে। তাহলে এখান থেকে আমি এইটুক 0 বানাইলে টি1 এর মান বের করতে পারবো। আমি টি1 এর মানটা একটু সরাসরি বের করি। আচ্ছা, টি1 স্কোয়ার বের করি আগে। টি1 স্কোয়ার বের করলে 2h/g হয়, 2h/g। তাহলে এখান থেকে আমি টি1 এর মান পাচ্ছি √2h/g। আবার দ্বিতীয় ক্ষেত্রে তো আমার শব্দের বেগ হিসাব করতে হবে। টি2টা তো শব্দের বেগের সময়, শব্দের বেগ উপরে, যে শব্দ উপরে আসার সময়, তাহলে শব্দের বেগ তো আমি জানি যে সমবেগ। তাহলে আবার s ইকুয়াল টু ভিটি সূত্রানুসারে এখান থেকে আমি পাবো s মানে h ইকুয়াল টু ভি থাকবে, কারণ ভি এর মানে আমি যে শব্দের বেগ তো দেওয়া নাই, আর টি মানে টি2। তাহলে এখান থেকে আমি একটু টি2 এর মান বের করি। তাহলে টি2 এর মান আসবে h/v। অতএব টি ইকুয়াল টু টি1 প্লাস টি2। আচ্ছা, সর্বমোট সময় এটা। তাহলে আমি পাচ্ছি টি1 এর মান ছিল √2h/g প্লাস টি2 এর মান ছিল h/v। আচ্ছা, এই যেটা পেলাম, এটা দেখো প্রথম অংশের প্রমাণ হয়ে গেছে, এ প্রমাণিত। ঠিক আছে, এবার বি প্রমাণ করার জন্য এটাকে আমরা বা লিখব। বা লিখে এটাকে আমরা একটু বর্গ করব। তাহলে রুট নাই, এই জন্য বর্গ করব। তো এই রুটের টার্মটা শুধু রেখে এই রুট ছাড়া অংশটাকে অন্য পাশে নিয়ে যাই। তাহলে টি মাইনাস h/v ইকুয়াল টু √2h/g। তাহলে এখানে আমি আরেকটা বা দিলাম। তাহলে এটা হোল স্কোয়ারের সূত্র আসতেছে। হোল স্কোয়ারের সূত্র একবারে অ্যাপ্লাই করে দিই, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 2h/v ইন্টু টি, 2ab লিখলাম, প্লাস বি স্কোয়ার, তার মানে h/v হোল স্কোয়ার ইকুয়াল টু, এ পাশে শুধু রুট চলে যাবে। আচ্ছা, তো একটু দেখো, বই সাথে থাকলে একটু দেখো, বই আমাদেরকে বলছে যে এই h/v হোল স্কোয়ারের মান বর্জন করে, বি যে প্রশ্নটা লিখছে ওখানে বলছে এই মানটা বর্জন করতে হবে। তাহলে আমরা মানটা যদি বর্জন করি, তাহলে আমি পাচ্ছি টি স্কোয়ার মাইনাস 2h/v ইন্টু টি ইকুয়াল টু 2h/g। আচ্ছা, এখন এটাকে শুধু আমি একটু প্রমাণের মতো করে সাজাবো। প্রমাণের মতো করে সাজাইতে হইলে আমাকে দেখো জি আর টি এগুলো একসাথে করতে হবে। আচ্ছা, আমরা ক্যালকুলেশনটা আবার শুরু করি। h/v ছিল, টি1 ছিল এটা, আর টি2 ছিল এটা, জি আমরা নিলাম। আচ্ছা, আমরা বের করব হচ্ছে জি টি স্কোয়ারের মান। ঠিক আছে, টি স্কোয়ার, তাহলে আমরা একটা কাজ করে দিই, টি স্কোয়ারের মানটা জিটা গুণ করে দিই, তাহলেই হবে। তাহলে জি এ পাশে গুণ করলে জি টি স্কোয়ার মাইনাস 2h/g এটার সাথে গুণ হয়ে আর আসলো বাই বি, আর এ পাশে থাকলো 2h। আচ্ছা, এবার এখানে 2h আছে, তাহলে এটাকে একটু এ পাশে নেই, জি টি স্কোয়ারের মান বের করার জন্য। জি টি স্কোয়ার ইকুয়াল টু 2h, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, 2h/g/v। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, আচ্ছা এখানে না লিখে নিচে লিখি, তাহলে জি টি স্কোয়ার ইকুয়াল টু 2h কমন,
তাহলে থাকে 1 প্লাস জিটি বাই ভি। আচ্ছা, এটা হলো বি প্রমাণিত। বি প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার সি প্রমাণ করব। সি প্রমাণ করার জন্য আমরা একটু এই লাইনটায় চলে আসব। এই লাইনটা স্টার চিহ্ন দিলাম, এই লাইনটায় চলে আসব। এই লাইনটায় এসে এখান থেকে কাজ শুরু করব। তো স্টার্ট থেকে, অর্থাৎ সি প্রমাণের জন্য এই যে এটা যে আমরা বর্জন করছিলাম এইচ বাই ভি হোল স্কোয়ার, এটা আর বর্জন করার প্রয়োজন নেই। তাহলে এই লাইনটা একটু লিখি আরেকবার। টি স্কোয়ার, আমি এ পাশেই প্রমাণটা লিখে দিব, অন্য পৃষ্ঠায় আর যাব না, এই সাইড দিয়ে লিখে দিব। আচ্ছা, টি স্কোয়ার মাইনাস 2ht বাই ভি, একটু আলাদা করে লিখলাম, প্লাস এটাকে আমি একটু সরাসরি লিখে দিই এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর ইকুয়াল টু 2h বাই জি। এটা ছিল। তো প্রথমত কাজ হচ্ছে এগুলোকে সব আমরা ক্যালকুলেশন লসাগু করে ক্রস গুণন করে দিব। তাহলে এই পাশে লসাগু করি, লসাগু তো ভি স্কোয়ার আসবে, তাহলে আসতেছে টি স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস 2h ভিটি, আর এ পাশে ভি স্কোয়ার তো আছেই, তাহলে শুধু এইচ স্কোয়ার থাকবে, আর এ পাশে 2h বাই জি ছিল। তো এবার ক্রস গুণন করে দিই। পরের লাইনটা আমি একটু সাইডে লিখতেছি। তো ক্রস গুণন করলে এই প্রত্যেকটা টার্মের সাথে জি গুণ হবে। আচ্ছা, এই সাইড দিয়ে দেখাই, এই উপরের প্রত্যেকটা অংশের সাথে জি গুণ হবে, আর এই পাশে 2h ছিল, এর সাথে ভি স্কোয়ার আসবে। তাহলে আমরা একটু ক্রস গুণন করি। 2h ভি স্কোয়ার, এটা আগে লিখলাম, ইকুয়াল টু এ পাশে আসবে টি স্কোয়ার ভি স্কোয়ার, টি স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু জি, তারপর মাইনাস, একটু নিচের লাইনে যাই, জায়গা হচ্ছে না, 2gh ভিটি, আর প্লাস এইচ স্কোয়ার জি। আচ্ছা, এইটুকু আসলো। এখন শুধু প্রমাণের মতো করে সাজাবো। প্রমাণটা আমার মোটামুটি সব চলে আসছে, প্রমাণের মতো করে সাজাবো। তো প্রমাণের মতো করে সাজাইতে গেলে 2h ভি স্কোয়ার এটা আমার রাখতে হবে, এটার সাথে 2h ভি স্কোয়ার রাখলাম, এটার সাথে আমার এই যে জিটি স্কোয়ার ভি স্কোয়ার এই টার্মটা নিয়ে আসতে হবে, মাইনাস দিয়ে নিয়ে আসলাম জিটি স্কোয়ার ভি স্কোয়ার। আচ্ছা, এবার প্রমাণের এইচ স্কোয়ার জি এটা শুধু রাখছিল অন্য পাশে, তাহলে এই মাইনাসটাকেও নিয়ে আসি, প্লাস দিয়ে 2gh ভিটি নিয়ে আসলাম, আর ইকুয়াল টু এইচ স্কোয়ার জি, এটা ছিলই। আচ্ছা, এখন শুধু প্রথম দুইটা থেকে কিছু কমন যায়, আমরা কমন নিয়ে নেব, যেমন ভি স্কোয়ার কমন যায়, আর কিছু কমন যায় না। তাহলে ভি স্কোয়ার কমন নিলে পাচ্ছি 2h মাইনাস জি টি স্কোয়ার, আর সাথে প্লাস দিয়েছিল 2gh ভিটি, আর ইকুয়াল টু দিয়েছিল এইচ স্কোয়ার জি। এটা হলো সি প্রমাণিত। সি প্রমাণিত। আচ্ছা, এই হলো আমার পুরো অঙ্কটা। আমি এখানে এক পৃষ্ঠাই করে ফেললাম। এটা তোমরা পরেরটা দেখলেই বুঝতে পারবা যে এখানে কি করা হয়েছে। তো আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো শেষ, ঠিক আছে। এখন আরেকটা অঙ্ক আছে, এটা আমি একটু করি। এটা হলো তোমাদের এক্সট্রাভাবে করতে হবে, যেটা সেটা হচ্ছে 5-এর 1-2 করতে হবে। 5-এর 1-2 আমি করব না, তবে 5-এর 1-2-এর অংশগুলা 5-এর 4 নম্বরে আছে। আমি 4 নম্বরটা একটু করতেছি, 5-এর 4। এটা করলে আমার ওই অংশটা হয়ে যাবে। 5-এর 4 নম্বরটাও এই যে একটু আগে যে অঙ্ক করলাম এটার মতোই, অনেক কিছু একসাথে নির্ণয় করতে হবে। আচ্ছা, বলছে খাড়া উপরের দিকে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি কণা টি সেকেন্ড সময়ে এইচ উচ্চতায় উঠে এবং আরও t1 সেকেন্ড সময়ে ভূমিতে পৌঁছায়। প্রমাণ করো। 3টে জিনিস প্রমাণ করতে বলছে। তাহলে বলছে যে একটা কণাকে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপের বেগ কত আমাকে বলা হয়নি, আমি ইউ ধরে নিব। তারপর বলছে যে এটা এইচ উচ্চতায় উঠবে, এইচ উচ্চতায় উঠতে তার সময় লাগে টি, আর উচ্চতা থেকে এইচ উচ্চতা থেকে তার নেমে আসতে সময় লাগে t1। তার মানে এইচ উচ্চতাটা হচ্ছে আমার এখানে সর্বোচ্চ উচ্চতা হিসেবে কাজ করবে। তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্রটা আমরা এখানে আবার অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্টে আমরা লিখি, দেওয়া আছে উচ্চতা ইকুয়াল টু এইচ, এইচ উচ্চতায় ওঠার সময় ইকুয়াল টু টি, এইচ উচ্চতা থেকে
এইচ উচ্চতা থেকে নামার সময় বা ভূমিতে ফিরে আসার সময়, আমি সংক্ষেপে নামার সময় লিখে দিলাম। নামার সময় বলে দিছে T2। ধরি নিক্ষেপ বেগ ইকুয়াল টু ইউ। আচ্ছা, এতটুকু হচ্ছে এ বি সি সবার জন্যই লিখতে হবে। তো ফার্স্টে আমি এ প্রমাণ করতেছি, এ। তাহলে আমাকে এতে প্রমাণ করতে বলছে যে ইউ ইকুয়াল টু, মানে একটা বেগ ইকুয়াল টু এত প্রমাণ করতে বলছে। বেগ তো আমি ইউ ধরে নিয়েছি, এই জন্য ইউ ইকুয়াল টু প্রমাণ করব। তাহলে T1 আর T2 যেহেতু আছে, তাহলে আমি ভ্রমণকাল, বিচরণকালের সূত্রটা হিসাব করি। তাহলে লিখি এখন বিচরণকাল ইকুয়াল টু, বিচরণকাল হবে T প্লাস T1। আচ্ছা, T প্লাস T1 এর সূত্র আমরা জানি, বিচরণকালের সূত্র হচ্ছে 2u/g ইকুয়াল টু T প্লাস T1। তো এখন আমি শুধু ইউ এর মানটা বের করব, পাশেই লিখে দিই। ইউ এর মান বের করলে ইউ ইকুয়াল টু হবে 2টা ভাগ হবে আর জিটা গুণ হবে, তার মানে হাফ ইন্টু জি T প্লাস T1। দেখো, এটা এ প্রমাণিত হয়ে গেল, এ প্রমাণিত। এবার চলে যাই বিতে আমি, আচ্ছা, বিতে যেটা প্রমাণ করতে বলছে এইচ ইকুয়াল টু, তাহলে এইচ এর সূত্র প্রয়োগ করি। এইচ ইকুয়াল টু, এখন লিখি, এখন এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন প্লাস দিব না, আমরা মাইনাস দিব, কারণ এটা উপরে উঠতেছে। তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এটাকে আমরা একটু ক্রস গুণন করে দিই, ক্রস গুণন করে দ্বিঘাত বাড়ানোর চেষ্টা করি। তাহলে আসবে হচ্ছে, আমি একবারে লেখার চেষ্টা করি একটু, এটাকে এ পাশে নিয়ে আসবো 2 দিয়ে, 2 গুণ করে দিব। তাহলে 2 আনলে আমার এটা হয়ে যাবে জিটি স্কোয়ার, এটা এই পাশে নিলে তো প্লাস হয় টি, তাহলে মাইনাস 2ut, আর এটা মাইনাস প্লাস হয়ে আসবে, মাইনাস হয়ে আসবে, না, এটা এই পাশে প্লাসই ছিল, তাহলে প্লাস 2h ইকুয়াল টু 0। আচ্ছা, আমি একবারে লিখলাম। তো আমি করছি কি, এটাকে দ্বিঘাত সমীকরণের আকার বানাইছি। দ্বিঘাত সমীকরণের আকার বানাইছি এই কারণে যে এখান থেকে টি এর 2টা মান পাওয়া যাবে, কারণ টি এর মান আমার 2টা ছিল, এটা টি এবং T1। তাহলে এইচ উচ্চতার সূত্র থেকে যে আমি টি এর 2টা মান পাবো, এই 2টা মানের মধ্যে একটা হলো এইচ উচ্চতায় ওঠার সময়, আরেকটা হবে নামার সময়। এই জন্য এইচের সূত্রে 2টা সূত্র, মানে 2টা টি এর মান পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখন লিখব যে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে t ইকুয়াল টু উচ্চতায় উঠে, আচ্ছা, আমি একবারে টি ও T1 ভ্রমণকাল, আচ্ছা, আলাদা করে লিখি। এখানে টি ইকুয়াল টু উত্থানকাল লিখি সংক্ষেপে, তাহলে ভালো হবে, উত্থানকাল। ও T2 ইকুয়াল টু, T2 না, T1 ইকুয়াল টু পতনকাল। আচ্ছা, এখানে আমি T2 লিখছি, আমাদের প্রশ্নে কি T2 দিছে? আমাদের প্রশ্নে T1 দিছে, T1। আচ্ছা, T1 ইকুয়াল টু পতনকাল। T1 ইকুয়াল টু পতনকাল। তাহলে প্রশ্নে তো আমার এখানে গুণ আকারে আছে জিটি T1, তাহলে আমি একটু মূলদ্বয়ের গুণফল বের করি। অতএব মূলদ্বয়ের বহুপদী চ্যাপ্টার থেকে যে সূত্র পড়ছি ওই সূত্র অ্যাপ্লাই করতেছি। অতএব মূলদ্বয়ের গুণফল T1 ইকুয়াল টু, গুণফলের সূত্র C/A, তার মানে 2h/g। ব্যাস, আমার এখান থেকে শুধু h এর মান বের করব। h ইকুয়াল টু g গুণ হবে আর 2টা ভাগ হবে, অর্থাৎ হাফ T1। এই হলো আমার প্রমাণ। আচ্ছা, বি নাম্বারের প্রমাণ গেল, এবার সি নাম্বারে আসি। সি নাম্বারের প্রমাণটা একদম সিম্পল। সি নাম্বারে আমরা বৃহত্তম উচ্চতা সূত্র সরাসরি ব্যবহার করে দিব, তাহলেই হয়ে যাবে।
বৃহত্তম উচ্চতা ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা, বৃহত্তম উচ্চতা ইউ স্কোয়ার বাই 2g, এটা আমি সূত্র লিখলাম। তো এখন আমরা করব কি, এখান থেকে ইউ স্কোয়ার বাই 2g এর মানটা বসাবো। তাহলে আমি একটু এখানে ইউ এর মান তো আমরা এখানে পাইছিলাম, কোথায় যেন, এই যে এখানে পাইছিলাম, আমি মানটা বসাই দিই। একটু নিচে লেখা লাগতো, আচ্ছা এখানে লিখি হাফ জি টি প্লাস টি1 পুরাটার হোল স্কোয়ার ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা, মান বসাইলাম। মান বসানোর পরে এখন আমি দেখি কী কী ক্যালকুলেশন হয়। 1/4, 4টা নিচে চলে আসে, 2 এর সাথে গুণ হয়ে যায় 8, তাহলে নিচে আসে হচ্ছে 8, 1/8 আকারে রাখলাম। নিচে জি, আর এটা জি স্কোয়ার, তার মানে একটা জি কাটা যায়, জি থাকে। আর এটা এরকমই রাখছে প্রশ্নে, আমরাও এরকম রেখে দিই, এটা ভাঙে নেই, হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাই হলো আমার দ্বিতীয় প্রমাণ। আচ্ছা, তো এই ছিল আমাদের সি চ্যাপ্টারের অঙ্ক। সি চ্যাপ্টার থেকে আর 2টা অঙ্ক তোমাদের করতে হবে বলছিলাম, আমি তো এটা 5-এর 4 করছি, 5-এর 2 এবং 3 করতে হবে। আর উদাহরণে মাত্র 3টা অঙ্ক আছে, এর মধ্যে 2টা অঙ্ক বোর্ডে আসছে, তো ওই 2টা অঙ্ক তোমরা করে ফেলবা। বোর্ড উদাহরণের অঙ্ক করাই আছে, এটা আমি আর করবো না, ওটা তোমরা করে ফেলো। আচ্ছা, তাহলে সি চ্যাপ্টারে এখানে আমরা আজকে যা করছি এটাই হচ্ছে আমাদের সি চ্যাপ্টারের সকল অঙ্ক, এর বাইরে না করলেও চলবে, এগুলাই হচ্ছে আমাদের মূল অঙ্কগুলো ছিল। তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে নতুন কিছু শুরু করব। আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই থাকলো।